মারা গেলেন মিরপুরে পুলিশের চাঁদাবাজির ঘটনায় দগ্ধ চা দোকানদার। শাহ আলী থানার 5 পুলিশ সাময়িক বরখাস্ত, দোষীদের ছাড় নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাল টাকা বানানো দেখে ফেলাতেই শিশু আব্দুল্লাহকে হত্যা করে মোতাহার, অভিযোগ তার বাবার। কেরানীগঞ্জে ক্ষোভ, হত্যাকারীদের ধরতে চলছে অভিযান। রাজধানীর রামপুরায় গণপিটুনি দিয়ে আহত 2 যুবককে পুলিশে সোপর্দ। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার। ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদে শিক্ষার্থীদের জড়িয়ে পড়া ঠেকাতে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন। এবং যে কোনো মূল্যে বাংলাদেশে জিকা ভাইরাসের প্রবেশ ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, সংক্রমণ রোধে সীমান্তে নজরদারি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ। প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি আসাদ আজিম। এক রাতের অসহ্য যন্ত্রণার পর মারা গেলেন পুলিশের কথিত চাঁদাবাজির ঘটনায় রাজধানীর মিরপুরে দগ্ধ চা দোকানদার বাবুল মাতব্বর। বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বাবুলকে। আর বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি। বাবুলের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে দোষীদের শাস্তি দাবি করেন। তবে পুলিশের দাবি, এ ঘটনায় তাদের কেউ জড়িত নয়। বুধবার রাতে দগ্ধ বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে বার্ন ইউনিটের এইচডিইউতে স্থানান্তর করা হয়। শরীরের 95 ভাগ পুড়ে যাওয়া বাবুলকে দেয়া কোনো চিকিৎসাই আর কাজে আসেনি। বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে চিকিৎসকরা বাবুলকে মৃত ঘোষণা করলে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। বাবুলের বড় ছেলের অভিযোগ, বুধবার রাতে পুলিশকে চাঁদার টাকা না দেয়ায় তার বাবাকে ভয় দেখাতে দোকানের কেরোসিনের চুলায় লাঠি দিয়ে আঘাত করে 2 পুলিশ সদস্য। পরে চুলার আগুন থেকে বাবুলের শরীরে আগুন ধরে যায়। পুলিশ এসে বলতেছে এখানে দোকান দিছসকে, দোকান দিতে বলছে, আমাদের সাথে চল। দুপুর 1টা বাজে একবার আসছে, রাত্র 9:30 বাজে আইসা এই ঘটনা ঘটাইছে। ধরে নিতে লইছে, আমার বাবা যাবে না। আপনারা দুপুরে আইলেন একবার, এখন আসলেন, আমার কি কারণে নিবেন? আমার কাছে কোনো কিছু আছে নাকি? আমার কি কারণে নিবেন বলেন? বলবো না, তুই গাড়ি তোর। তখন আমার বাবা ওই বাঁশের খুঁটি সেটা টাইট করে ধরছে, আমি যাবো না। তাৎক্ষণিকভাবে বাড়ি মেরে স্টোভের চুলাটা ফালাইয়া দেয়। তো আমার বাবার গায়ে কেরাসিনগুলো ছিটে আইসা পুরো শরীর, জ্যাকেট ছিল, পুরো শরীরে আগুন ধরে যায়। তারা বলছে সোর্সের নামে মামলা হবে, পুলিশ সেখানে গেছে, পুলিশের নামে তো মামলা হওয়া উচিত। বাবুলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন তারা। আরে কয় টাকা দাও, ঠিক আছে, টাকা তোমার তো ক্যাশ যে কটা আছে এই কয় টাকা দাও, দিয়ে তুমি দোকান বন্ধ করো। বাবুল আমার কাছে আগেও বলছে যে আমার কাছে টাকা চাই, আইয়া টাকা না দিলে এই মামলায় দিমু, এই মামলায় দিমু, এই করমু, সেই করমু, এরকম করে। আমরা সবাই এটা বিশ্বাস চাই, পুলিশের বিশ্বাস চাই। পুলিশ যে অত্যাচার করতেছে পাবলিকের উপরে। এদিকে রাতেই পুলিশ দাবি করে এই ঘটনায় তাদের কেউ জড়িত নয়। তবে অভিযুক্ত পুলিশের সোর্স দিলওয়ারকে আটকের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পরে আমি সেখানে গেলাম, যাওয়ার পরে ওই স্টাফ দেখলাম ফেলানো টেলানো রয়েছে, দোকানে এলোমেলো। তা উপস্থিত দেখা সাক্ষী কাউকে পাইনি, আমি দেখা সাক্ষী পাইনি। তো সব ওই শোনা সাক্ষী যারা, ওদের জিজ্ঞাসা করলাম ভাই এখানে কি হয়েছে। তা বললে দোকানদারের গায়ে আগুন লাগছে। আমি স্যারকে জানালাম, ওই স্যার বললো তুমি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে যাও, রোগীর কি দেখো, আর দেলোয়ার কোথায় আছে খোঁজো। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চা বিক্রেতা বাবুলকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মিরপুরের শাহ আলী থানার 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। এছাড়া এ ঘটনা তদন্তে পুলিশের তরফ থেকে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিকটিমের মেয়ে রোকসানা বাদী হয়ে শাহ আলী থানায় একটা মামলা দাখিল করছে। এই ঘটনার প্রেক্ষিতে ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য যারা ছিল তাদেরকে তাদের কর্তব্য নির্ধারণের জন্য মিরপুর থানার এসআই, 2 জন এসআই, একজন এএসআই এবং একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এবং পুলিশের দায়িত্ব নির্ধারণ করা এবং সামগ্রিক তদন্ত করার জন্য মিরপুর বিভাগ থেকে এডিসি মিরপুর ক্রাইম জনাব মাসুদ আহমেদ এবং এসি মিরপুর জোন মাহবুব হোসেনের সমন্বয়ে 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। এই ঘটনায় পরে বৃহস্পতিবার রাতে শাহ আলী থানার আরও 1 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ঘটনায় যেই জড়িত থাকুক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। যেই করে থাকুক, সোর্স করুক কিংবা ওখানে আরো কেউ মানে শক্তিশালী লোক করে থাকুক কিংবা কেউ কোনো উদ্দেশ্য যদি থাকে, আমরা ইনকোয়ারি করে তার সঠিক ব্যবস্থাটা নিব। এটা আমরা সবসময় বলে আসছি। কাজেই পুলিশ করুক, সোর্স করুক কিংবা ওখানের কেউ উদ্দেশ্য নিয়ে করুক, সেটা আমরা একটু ইনকোয়ারি না করে বলতে পারবো। থ্যাংক ইউ। ঘটনা ঘটছে, এতে কি আপনি মনে করেন যে ইমেজ ক্রাইসিসে পড়ছে পুলিশ বা আপনাদের প্রতি? অবশ্যই না, আমি মনে করি পুলিশের ইমেজ আরো বাড়ছে, কারণ পুলিশ সবসময় ভালো কাজ করে। রাজধানীর রামপুরা গণপিটুনি দিয়ে 2 যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে হাজিপাড়ার বালুর মাঠ এলাকায় 4 জন যুবককে ককটেল ছুটতে ছুটতে দৌড়ে যেতে দেখেন তারা। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে 2 জনকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। অন্য 2 জনকেও পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ আটক করে। আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজিপাড়ার মুখের থেকে ওদিক দিয়ে বাজারের ভিতরে বোম মারছে। বোম মারার পর দৌড়ায় লোকজন সরাবর হয়ে গেছে। তারপর এদিকে দৌড়ায় ঢুকছে, ঢোকার পরও বোম মারছে। মারার পর এদিকে দৌড়াইতে আইছে, তখন এই লোকের জন্য দৌড়ে ফেলাইছে। যে আমি কইছি ধর কইছি পরে মনে করেন 2 রাউন্ড গুলি করছে। পাবলিক আর পুলিশ মিলে এই 4 জনকে দুইটা স্পট থেকে 4 জনকে অ্যারেস্ট করছে। তাদের কাছ থেকে একটা বিদেশি পিস্তল আর 4 রাউন্ড গুলি পাওয়া গেছে আর একটা চাপাতি পাওয়া গেছে। তো ধারণা করা হচ্ছে যে তারা আসলে ছিনতাইকারী। অস্ত্র যেহেতু পেয়েছে, অস্ত্র মামলা হবে। কেরানীগঞ্জের মুগারচরে 5ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। মোতাহার সহ তার পরিবারের সবাইকে গ্রেফতার করে ফাঁসির দাবিতে বৃহস্পতিবার আব্দুল্লাহর স্কুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। এদিকে মোতাহারের জাল টাকা তৈরি করা দেখে ফেলার কারণেই আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে বলে দাবি তার বাবা ও স্থানীয়দের। কেরানীগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। প্রতিদিনই পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে, কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না প্রিয় মুখ, প্রিয় সহপাঠী আব্দুল্লাহকে। প্রিয় সহপাঠী হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে তাই কান্নায় ভেঙে পড়ে আব্দুল্লাহর বন্ধু ও শিক্ষকরা। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এই শিশু কিশোরদের। তাদের একটি দাবি, আর যেন এমন ঘটনা না ঘটে। আব্দুল্লাহ ফুটবল খেলা অনেক ভালো খেলতো, যারা মারছে মুতাহারের ছেলে, তাদের সবাই ফাঁসি চাই। আব্দুল্লাহ আমাদের খুব ভালো বন্ধু ছিল, কখনো আমাদের সাথে ঝগড়া করেনি, সব সময় আমরা ভালো বন্ধু ছিলাম। স্কুলে যাওয়ার সময় মনে করব, খেলাধুলার সময় মনে করব, গোসল করার সময় মনে করব। বাচ্চা হিসাবে মনে করেন যে কোনো কাজ দিলেও খুব উৎসাহের সাথে বাচ্চা করতো কাজ। শিক্ষক হিসেবে চাইবো যাতে শিশুদের বসবাসযোগ্য একটা নিরাপদ একটা পৃথিবী আমরা গড়তে পারি। আব্দুল্লাহ সুখ আমি ভুলতে পারি না, আমি চাই না যে কোনো আব্দুল্লাহ হারায় যাক। এদিন সকাল থেকেই ঘাতক মোতাহারের বাড়ির সামনে এলাকাবাসী ভিড় জমান। কয়েকদিন পার হয়ে গেলেও মূল হত্যাকারীকে আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আপন দাদা মানে হ্যাঁ জল্লাদ না হলে হ্যাঁ দাদারে আবার নাতিরে আবার মাইটা লাগে কেমন। বাসার মধ্যে জাল টাকা তৈরির মেশিন দেখে ফেলাই শিশু আব্দুল্লাহর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি তার বাবা ও এলাকাবাসীর। জাল টাকা বানানোর যে মেশিন আমার ছেলেটা দেখে ফেলাইছে, জাল টাকা বানাইতেছে, যদি সে বলে দিতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমার ছেলেটারে এরা মেরা ফেলাইছে। জাল টাকা বানানোর কোনো সরঞ্জাম বাসা থেকে পাওয়া গেছে? টাকা পাওয়া গেছে, কাগজের ভিতর টাকার ছাপটা এইসব পাইছে, প্রশাসনের কাছে আছে। শিশু আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জের মুগারচরে চাপা ক্ষোভ বিরাজ করছে। এখনো এলাকায় যথেষ্ট পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আছে। এলাকার মানুষ যথেষ্ট ধৈর্য সহকারে আমাদেরকে সহায়তা করছে। নিহত আব্দুল্লাহর ময়নাতদন্তের রিপোর্ট এখনো কেরানীগঞ্জ মডেল থানা পায়নি বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ। প্রবাসী সময় আরো থাকছে। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রামে আওয়ামী লীগ দলীয় এমপি এম এ লতিফের বিরুদ্ধে যুবলীগের মামলা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীরা ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদে যেন জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকতে হবে শিক্ষকদের। বই উৎসব, উপবৃত্তি, ঝরে পড়ার হার কমানো, শিক্ষানীতিমালা সবই আওয়ামী লীগ সরকারের অর্জন বলে মন্তব্য করে তিনি বলেন, শিক্ষার আলো সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন। সমাজ, সংস্কৃতি, ইতিহাস বা ধর্ম সবকিছুরই প্রথম পাঠ হয় শৈশবে। জীবনের সংবেদনশীল সময়টিতে শিশুদের প্রতি নিতে হয় বাড়তি যত্ন, কারণ আজকের দিনের শিশুরাই হাল ধরবে আগামী দিনের। আগামীর কাণ্ডারীদের তাই সুনাগরিক হয়ে গড়ে ওঠার ভিত্তিভূমি প্রাথমিক শিক্ষা জীবন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানান, প্রাথমিক শিক্ষার সময় থেকেই শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে। শিক্ষকদের বলেন, ধর্মের নামে কেউ যেন তাদের বিভ্রান্ত করতে না পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখতে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে কখনো বলেনি সুইসাইড করো, যে সুইসাইড করবে সে দোজখে যাবে। অথচ সেই ইসলাম ধর্মের নামে যদি কোনো ধরনের সন্ত্রাসী বা জঙ্গিবাদী কার্যক্রম, এটা কারো কাছে গ্রহণযোগ্য না। কাজে আমাদের ছেলেমেয়েরা যেন এসব থেকে দূরে থাকে, তাদের জন্য কেউ বিভ্রান্ত করতে না পারে। কাজে প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় এই শিক্ষাটা দেওয়া উচিত যে এই ধরনের বিভ্রান্তিমূলক কাজে যেন কেউ লিপ্ত না হয়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে সরকারের উদ্যোগগুলো এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকারের পাশাপাশি এক্ষেত্রে সমাজের সক্ষম ব্যক্তিদেরও সহযোগিতা চান তিনি। বাচ্চারা যাতে থাকে তার জন্য আমরা স্কুলে টিফিনের ব্যবস্থা বা মিড ডে মিলের ব্যবস্থাও করা হচ্ছে। প্রত্যেক এলাকায় কিছু তো বিদ্যানুরাগী ব্যক্তি থাকেন, তারা সাহায্য করেন, অভিভাবকরা করতে পারেন। নিজেরা উদ্যোগ নিয়ে প্রত্যেক স্কুলে যদি এইভাবে বাচ্চাদের টিফিন তৈরি করে খাওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আর কেউ ঝরে পড়বে না। কে কবে আমাদের কি অনুদান দেবে, সাহায্য করবে, সে আশায় না থেকে আমরা স্ব-উদ্যোগে কিন্তু এই পদক্ষেপগুলি নিতে পারি। পরে সারা দেশ থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ফেসবুক সহ অন্য কোন ইলেকট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে 14 বছর পর্যন্ত জেল ও 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশ্ন ফাঁসের গুজবের শাস্তি হিসাবে জেল ও জরিমানার কথা জানানো হয়। প্রশ্নপত্র ফাঁসের যে কোনো ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে 4 বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গত 1 ফেব্রুয়ারি থেকে 3143টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে 16,51,523 জন শিক্ষার্থী। যে কোনো মূল্যে বাংলাদেশে জিকা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে ক্যান্সার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ হবে ইনশাল্লাহ, দারিদ্র মুক্ত শুধু হবে না, রোগ মুক্ত হবে বাংলাদেশ, সারা ক্যান্সার মুক্ত হবে, এটা বলতে পারেন। পোলিও মুক্ত হয়েছে বাংলাদেশ, প্রায় ম্যালেরিয়া মুক্ত হয়েছে বাংলাদেশ। এমনকে ঢুকতে দেয়নি বাংলাদেশে আমরা। জিকা ভাইরাস হচ্ছে পুরনো রোগ, কিন্তু তারপর আমরা দেখছি যে এটা আবার ইন্দোনেশিয়া পর্যন্ত চলে এসছে। আমরা বসছিলাম, আমাদের এক্সপার্টরা বসছিল যেন বাংলাদেশে কোনোভাবে আক্রান্ত কেউ না হতে পারে। এদিকে বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণ রোধে সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বর্ধিত সভা শেষে রোগ নিয়ন্ত্রণ শাখার মহাপরিচালক ডাক্তার আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান একথা জানান। জিকা ভাইরাস নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই ভাইরাস সংক্রান্ত হালনাগাদ তথ্য ও উপাত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সাংবাদিকদের রোগ নিয়ন্ত্রণ শাখার মহাপরিচালক জানান, দেশে জিকা ভাইরাস সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। একই সঙ্গে তিনি এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত এডওয়ার্ডো ডি ইগলেসিয়া ওয়াই ডেল রোসাল। বৃহস্পতিবার রাত 8:30টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।
বেগম জিয়া স্পেনের রাষ্ট্রদূতকে দেশের সার্বিক বিষয়ে অবহিত করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার পক্ষে সাক্ষ্য গ্রহণ ও জেরা বৃহস্পতিবার শেষ হয়েছে। অন্য দুই আসামির পক্ষে জেরা শেষে বেগম জিয়ার উপস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাই ও যুক্তিতর্ক শেষে নির্ধারণ হবে চূড়ান্ত রায় ঘোষণার দিন। এই অবস্থায় ন্যায় বিচারের প্রত্যাশা করছেন উভয় পক্ষের আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সবশেষ বকশীবাজার স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে হাজিরা দেন গত বছরের 10ই সেপ্টেম্বর। এরপর স্বাস্থ্যগত কারণেই এ পর্যন্ত সবগুলো তারিখেই তার পক্ষে হাজিরা দেন তার আইনজীবীরা। বৃহস্পতিবারও একই কারণে তিনি আসতে পারেননি আদালতে। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সর্বশেষ সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ করেন বেগম জিয়ার আইনজীবীরা। এতে মামলাটি চলে এসেছে চূড়ান্ত পরিণতির অনেকটাই কাছাকাছি। এদিনের কার্যক্রম শেষে সাক্ষ্য গ্রহণ ও জেরায় পর্যাপ্ত সুযোগ দেয় আদালতের প্রশংসা করেন বেগম জিয়ার আইনজীবীরা। এই মামলাতে সাক্ষ্য প্রমাণ যা এসেছে মাননীয় আদালতের কাছে আমি কৃতজ্ঞ। অত্যন্ত আমি বলবো সহৃদয়তার সঙ্গে নয়, আমি বলবো বিচার সুলভ মনোভাব নিয়ে তিনি জেরা করতে দিয়েছেন আমাদের। এ মামলার অন্য দুই আসামির জেরা শেষ হলেই বেগম জিয়াকে আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুদকের পক্ষের আইনজীবীরা। এই সাক্ষীর সাক্ষ্য শেষ হয়ে গেলে তার পক্ষে যে সমস্ত সাক্ষী এসছে সে সাক্ষীর কার্যক্রমের বক্তব্যের আলোকে তাকে দোষী এবং নির্দোষ এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে এবং তারপরে আমরা ভাবছি যুক্তিতর্কের বিষয় আসবে এবং যুক্তিতর্ক শেষে রায়ের বিষয়টি আসবে। বেগম জিয়া সহ চারজনকে আসামি করে 2011 সালের 8ই আগস্ট রাজধানীর তেজগাঁ থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এ মামলায় এ পর্যন্ত বেগম জিয়া আদালতে হাজিরা দিয়েছেন মোট 13 বার। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। স্বাগতিকদের ফেভারিট মানছে নেপাল, সেমিফাইনালে প্রত্যয় ইয়ং টাইগারদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এর আগে গেল 31 জানুয়ারি এই রুলের উপর শুনানি হয়। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে গত 18 অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের কমিশন কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে। এরপরে নির্বাচন কমিশনের বাতিল আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী। রিট খারিজের পরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্ব আর প্রার্থী থাকছেন না, ওনার প্রতীক সেখানে থাকছে না, উনি ছাড়া বাকি প্রার্থী এবং প্রতীক দিয়েই নির্বাচন হবে। মনোনয়ন বাতিলের ব্যাপারে কেউ যদি কোনো প্রার্থী যদি সংক্ষুব্ধ হন, তিনি সেই ব্যাপারে নির্বাচনের পরে গেজেট নোটিফিকেশনের পরে যেই ট্রাইব্যুনাল গঠন করা হবে সেই ট্রাইব্যুনালে তার যেই প্রতিকার, তিনি সেই প্রতিকার সেখানে ট্রাইব্যুনালে চাবেন। আমরা আলোচনা করে দেখব, আইনজ্ঞরা যদি বলেন যে এর অ্যাপিল করতে হবে আমরা আবার অ্যাপিল করব। আইনে যতদূর যাওয়া যায় আমরা আইনকে মান্য করে আমরা অগ্রসর হব। জাতির জনক বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে আদালতে মামলা করেছে যুবলীগের এক সাবেক নেতা। বৃহস্পতিবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদ আলমের আদালতে এ মামলা করা হয়। মামলায় বলা হয়, গত 30 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে সংসদ সদস্য এম এ লতিফের পক্ষে ব্যানার লাগানো হয়। এতে বঙ্গবন্ধুর মুখমণ্ডলের সঙ্গে লতিফের শরীরের অংশ সংযুক্ত করে জাতির পিতার ছবি বিকৃত করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা ও রাষ্ট্রদ্রোহের শামিল হওয়ায় যুবলীগের পক্ষ থেকে এই মামলা করা হয়। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসেছিলেন এবং চট্টগ্রামে আসার পর সে কয়েকটা বিলবোর্ডের মধ্যে বঙ্গবন্ধুর এমনগুলো ছবি এবং বঙ্গবন্ধুর পায়জামা পাঞ্জাবি সম্মিলিত ছবি সে বিলবোর্ডের মধ্যে ছাপিয়েছে, যা বঙ্গবন্ধু যদি নিজে বেঁচে থাকতেন উনি দেখে নিজে আত্মহত্যা করতেন। যেহেতু উনি এই জাতির প্রতিষ্ঠাতা, ওনার কোনো অংশে যদি বিকৃত করে কেউ উপস্থাপন করে সেটা আমাদের রাষ্ট্রীয় মর্যাদার সাথে এটা
অসম্মান প্রদর্শন করা হয়েছে। আদালত এই বিষয়ে ডিসিকে দায়িত্ব দিয়েছেন পদমর্যাদায়। এই পদমর্যাদায় যিনি পুলিশ কর্মকর্তা থাকবেন উনি এই জিনিসটা তদন্ত করে একটা রিপোর্ট প্রতিবেদন আদালতের কাছে, মাননীয় আদালতের কাছে উপস্থাপন করবেন। সাভারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত 30 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিরাপদ পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে অন্তত 30 যাত্রী আহত হন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই মন্তব্য করে দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, জিএম কাদের ও রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দেয়ায় দলের নেতাকর্মীদের মাঝে নতুন জাগরণের সৃষ্টি হয়েছে। জাগরণের এই ধারায় জাতীয় পার্টি খুব শিগগিরই ক্ষমতার আসনে বসতে সক্ষম হবে বলেও আশা করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন এরশাদ। আমার টেলিফোন করেছিলেন, আমাকে বললেন তুমি কোথায়? আমি বললাম আমার ভাই এবং মহাসচিবের আজ সংবর্ধনা, আমাকে নিলেন না কেন? আমি বললাম এখানে আমারও তো আসার কথা নয়, সংবর্ধনা দুজনকে দিবে তারা। একটি ঘোষণা এত উৎসাহ সৃষ্টি করতে পারে, মানুষের মধ্যে আশার সঞ্চার করতে পারে, পার্টিকে জাগ্রত করতে পারে, জানা ছিল না। সর্বত্র প্রাণ সঞ্চার হয়েছে, প্রতিটি কর্মীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। যেন সংকল্প থাকে আমরা জয়ী হব, আমরা জয়ী হব, আমরা জয়ী হব। আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 6.8% উন্নীত করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি একথা বলেন। অর্থনৈতিক উন্নয়নে অনেক দূর এগিয়েছি আমরা। 2021 সালে $60 বিলিয়ন পণ্য রপ্তানি করতে চায় বাংলাদেশ, যার মধ্যে পোশাক খাতের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50 বিলিয়ন। আর এসব লক্ষ্যমাত্রা অর্জন ও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সেবা শিল্প সহ সব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। মার্চের শেষ সপ্তাহে মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে বিআরটিএর অভিযান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কিন্তু শিডিউল আমরা চলছি, মেট্রো রেলের শিডিউল অনুযায়ী চলছে, শিডিউলের থেকে বরং আমরা এগিয়ে আছি। আগামী মার্চ মাসে এটা দৃশ্যমান কি, এখন তো রাস্তা আপনি দেখতে পান, মেট্রো রেলের কাজ শুরু হয়ে গেছে, টেন্ডারিং প্রসেস প্রায় শেষ। মার্চ মাসের শেষ সপ্তাহে মেট্রো রেল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সামগ্রিক উন্নয়ন এবং বিদ্যুৎ খাতের অবকাঠামো সহ সঞ্চালন লাইনের আধুনিকায়নে বিদ্যুতের দাম সমন্বয়ের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ ভবনে বিতরণ সংস্থা ডিপিডিসির কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ডিপিডিসির ওই কর্মশালায় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম, উপযুক্ত অপারেশনাল দক্ষতা বাড়ানো সহ বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে কর্মকর্তাদের। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ডিপিডিসির কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, গ্রাহককে সেবা দিতে কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, আগামী 3 বছরের মধ্যে বিদ্যুৎ বিলের বিড়ম্বনা দূর করতে রাজধানীতে 2 কোটি প্রিপেইড মিটার স্থাপন করা হবে। সর্বপ্রথম এত চমৎকার কুচকাওয়াজ হয়নি, একজন মহিলা তার নেতৃত্বে সমস্ত পুলিশ বাহিনী কুচকাওয়াজ করেছে। নেভিতে এখন আমাদের বিদ্যুতের দামটা আমরা কিন্তু বারবার বলছি, আমরা কিন্তু বৃদ্ধির দিকে যাচ্ছি না, আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, আমাদের ডেভেলপমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। বিদ্যুতের খাতটা দেখতে হবে, যেখানে বিশাল বড় ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু আগামীতেও হবে। ট্রান্সমিশন খাতে আমাদের বড় ইনভেস্টমেন্ট আসছে। এই অর্থটা আসবে কোত্থেকে? আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে গ্রাহক তার ভালো সেবাটা পাবে। যারা গ্রাহক আছেন তারা যে দামটা তাদের জন্য সহনীয়, সেই পর্যায়ে যেন দামটা আসে। তো সেই স্ট্রাকচারটাই কিন্তু আমরা ধীরে ধীরে যাচ্ছি। বার্ক এটা জনগণের গ্রাহকদেরকে
হিয়ারিং করবেন, তাদের উপরে নির্ভর করে তারা এটাকে বাড়ানো কমানো করবেন। কিন্তু আমাদের কিন্তু টাকা দরকার। আমাদের এই বিদ্যুতের নিরবিচ্ছিন্ন করার জন্য, আগামী দিনে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ করার জন্য কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট দরকার। রাজধানীর পুরান ঢাকার বংশালের নকল কসমেটিক্স তৈরির কারখানার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খালি বোতল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 8টার দিকে বংশালের একটি বাড়ির নিচতলায় অভিযান চালায় র্যাব। এ সময় সেখানে 6টি কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি শ্যাম্পু, ফেস ওয়াশ, শেভিং ক্রিম, সুগন্ধি সহ বিভিন্ন পণ্যের খালি বোতল জব্দ করে। র্যাব জানায় এসব বোতল ব্যবহার করে বাজারে নকল পণ্য সরবরাহ করা হতো। এ সময় সেখান থেকে আটক 4 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এটা আসলে একটা সিন্ডিকেটের মতো। একটা গ্রুপ আপনার খোলা বাজার থেকে হচ্ছে এই বোতলগুলি কালেকশন করে, একটা গ্রুপ ওয়াশ করে করে, এবং তাদের সাথে আরেকটা গ্রুপ লিঙ্ক আপ থাকে, তারা আসলে এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে কিন্তু আসলে এটা ভর্তি করে, এবং ভর্তি করে কিন্তু এখানে বাজারে যে কসমেটিক্সগুলো আছে আপনার এই ক্যানগুলো বা এই বোতলগুলো কিন্তু বাজারে ছেড়ে যাচ্ছে। একজন ভোক্তার পক্ষে কিন্তু বোঝা খুবই মুশকিল যে আসলে এটা আসল না নকল, এবং তারা এটা দীর্ঘদিন থেকে এই অপরাধগুলি করছে। এবং আমাদের ধারণা হচ্ছে যে বাজারে 50 ভাগেরও বেশি কসমেটিক্স আপনার হচ্ছে যে নকল হয়ে ভেজাল হয়ে গেছে। তো এবং এই কারণে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ তৈরি হচ্ছে আমাদের ছেলে মেয়েদের। আমাদের কারুশিল্পের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে 5 দিনের কারুশিল্প মেলা। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে এই মেলা শুরু হয়। এর আগে হারিয়ে যাওয়া হস্ত ও কারুশিল্প অন্বেষণ, ঐতিহ্য পুনরুদ্ধার ও শিল্পীদের উৎসাহিত করার লক্ষ্যে 4 জনকে পুরস্কৃত করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা মেলায় তাদের পণ্য নিয়ে এসেছেন। 8 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। বাজারের সঙ্গে যারা যুক্ত নন। দেশের বাইরের খবর। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আটক অবৈধ ঘোষণা করেছেন জাতিসংঘের বিশেষ প্যানেল। তবে পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে শুক্রবার। বৃহস্পতিবার এই রায় দেয়া হলেও ব্রিটিশ পুলিশ জানিয়েছে ইকুয়েডর দূতাবাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে আটক করা হবে। রায়ের আগে টুইট বার্তায় অ্যাসাঞ্জ দাবি করেছিলেন তদন্ত দলের রায় তার বিরুদ্ধে গেলে নিজ থেকেই ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন, আর তার পক্ষে রায় হলে যুক্তরাজ্য পুলিশ তার পাসপোর্ট ফেরত ও গ্রেফতার চেষ্টা বন্ধ করবে বলে তিনি আশা করেন। 2012 সালের জুনে সুইডেনের 2 নারীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ। আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। প্রতিপক্ষ নেপালকে হালকাভাবে না নিয়ে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে যুব বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার প্রত্যয় বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজের। অন্যদিকে ইয়াং টাইগারদের ফেভারিট মেনেই ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চায় নেপাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ নেপালের ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। হচ্ছে মিরপুরের ভেন্যু সম্বন্ধে আমাদের ছেলেদের আরও বেশি আইডিয়া আছে, তো আশা করি এই ভেন্যুতে খেলতে আরো স্বাচ্ছন্দ্য বোধ হবে আমাদের ছেলেদের। হোম অফ ক্রিকেট মিরপুরে ইতিহাস রচনা করার ম্যাচ বলেই একটু আলাদা আত্মবিশ্বাসের রসদ জমেছে কোচ মিজানুর রহমানের শিষ্যদের মাঝে। কারণ গেল 1.5 বছরে এই মাঠে যেমন কোনো ম্যাচ হারেনি যুবারা, ঠিক তেমনি এই ক্রিকেট ক্যানভাসের সাথে খুব সূক্ষ্মতা হয়েছে যুবা দলের সবারই। টকবগে এই যুবাদের চোখে মুখে এই উচ্ছ্বাল হাসি বলছে অতীতে বড় ভাইদের ব্যর্থতা কিংবা ভাগ্যের শিকল না ছেঁড়ার আক্ষেপ এবার রক্তের শেষ বিন্দু দিয়ে মেটাবে সেমিফাইনাল মঞ্চে উঠেই। এর আগে কখনো আমরা সেমিফাইনাল ম্যাচ খেলিনি, সো নেপালের সাথে আমরা যখন খেলতে নামবো অবভিয়াসলি আমাদের টার্গেট থাকবে যে আমাদের ম্যাচটা জিতে আমরা যেন সেমিফাইনালে খেলতে পারি। এদিকে বাংলাদেশ ও নেপালের ক্রিকেটীয় পার্থক্য
আকাশ পাতালে। তবে একটা পরিসংখ্যান শুনলে আতকে উঠবেন টাইগার সমর্থকের অনেকেই। 2002 সালে যুব বিশ্বকাপে মাশরাফি, আশরাফুল, আফতাব ও নাফিসদের বাংলাদেশকে হারিয়েছিল এই নেপাল। 14 বছর আগের ওই চমকের বিস্ফোরণ এবারও আছে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে সতর্ক বার্তা দিয়েছে নেপাল। তারপরও ইয়াং টাইগারদের বিপক্ষে মুখে জয়ের কথা না বললেও স্বপ্নবাজ হিমালয়ের দেশটি। বাংলাদেশ খুব কঠিন প্রতিপক্ষ, এছাড়াও ঘরের মাঠ হওয়ায় তারাই এগিয়ে। তবে আসরের শুরু থেকে যেমন ভালো ক্রিকেট খেলছি তার ধারাবাহিকতা রাখতে চাই আমরা। ক্রিকেটে রূপকথা রচনা করতে চায় নেপাল, আর বাংলাদেশের যুবরা তাদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠতে চায়। চাওয়াটা কি খুব বেশি হয়ে গেল? নিশ্চয়ই না, কারণ গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা আর স্কটল্যান্ডকে বলে কয়ে হারানোর পর নামিবিয়াকে তো একরকম ক্রিকেট শিখিয়েছে মিরাজ শান্তুরা। সেক্ষেত্রে নেপালকে তো খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার কথা। মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এসএ গেমসের খবর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ভারতের গুয়াহাটিতে শুরু হচ্ছে 12তম এসএ গেমস। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেমস উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। অ্যাথলিট ও কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন 11,000 পুলিশ সদস্য। উদ্বোধনী অনুষ্ঠানে কি থাকছে গৌহাটি থেকে তাই জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস, যার 12তম আসরের ভেন্যু ভারতের আসামের গৌহাটি ও মেঘালয়ের শিলং। প্রথমবারের মতো এমন আয়োজন করতে যাচ্ছে তারা। তবে আগেও 1982 সালে দিল্লিতে এশিয়ান গেমস এবং 87-তে কলকাতায় ও 95-তে মাদ্রাজে সাব গেমসের আয়োজন করেছিল ভারত। তালিকায় 2010-এর দিল্লির কমনওয়েলথ গেমসও রয়েছে। আসরকে ঘিরে এরই মধ্যে সেজে উঠেছে উত্তর পূর্ব ভারতের এই দুটি শহর। আসরের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তার বিষয়টি নিয়ে আয়োজকরা বেশি সচেতন, যার প্রমাণ মিলল উদ্বোধনের আগের দিন নিরাপত্তা মহড়া চলাকালে কোনো গণমাধ্যমকে এদিন প্রবেশ করতে দেওয়া হয়নি উদ্বোধনের ভেন্যু সারু সাজাই কমপ্লেক্সে। নিরাপত্তার জন্য রয়েছে 11,000 পুলিশ সদস্যের পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSGর মতো প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী। কোনো ধরনের রেড অ্যালার্ট না থাকায় এই আয়োজনের সফল শুরুর প্রত্যাশা আয়োজকদের। তবে শেষ মুহূর্তে পুরোপুরি প্রস্তুত না হয় আসরে ছেলেদের ফুটবলের ভেন্যু নেহেরু স্টেডিয়াম থেকে সাই স্টেডিয়ামে স্থানান্তর করায় সাংবাদিকদের তোপের মুখে পড়তে হয়েছে আয়োজকদের। আমাদের প্রস্তুতি খুবই ভালো, আমাদের নিরাপত্তা বাহিনী পুরোপুরি প্রস্তুত। উদ্বোধনী অনুষ্ঠান নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আশা করি আমরা একটি সফল আয়োজনের অংশীদার হচ্ছি। সব বিষয়ে আমরা পুরোপুরি সফল হব এটা বলতে পারছি না, তবে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন প্রায় 5,000 পারফর্মার, আর সেই অনুষ্ঠান আগ্রহ তৈরি করেছে সাধারণ দর্শকদের মাঝেও। I'm feeling very good, ma'am. It's a very good opportunity in life, and I'm very happy. 8 nations are coming together here first time. We are very excited. We can enjoy and see the various countries of their player and their technique. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্য দিয়ে এই সারু সাজাই কমপ্লেক্সে উদ্বোধন হতে যাচ্ছে 12তম সাউথ এশিয়ান গেমসের। আয়োজকরা চান আয়োজনে ভিন্নতা দিয়ে তাক লাগিয়ে দিতে। অন্যদিকে এখানে আগত অতিথিদের আতিথেয়তা দিয়ে মুগ্ধ করতে চান এখানের স্থানীয় অধিবাসীরা। ভারতের আসাম থেকে সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। মারা গেলেন মিরপুরে পুলিশের চাঁদাবাজির ঘটনায় দগ্ধ চা দোকানদার। শাহ আলী থানার 5 পুলিশ সাময়িক বরখাস্ত, দোষীদের ছাড় নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাল টাকা বানানো দেখে ফেলাতেই শিশু আব্দুল্লাহকে হত্যা করে মোতাহার, অভিযোগ তার বাবার। কেরানীগঞ্জে ক্ষোভ, হত্যাকারীদের ধরতে চলছে অভিযান। রাজধানীর রামপুরায় গণপিটুনি দিয়ে আহত 2 যুবককে পুলিশে সোপর্দ। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার। ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদী শিক্ষার্থীদের জড়িয়ে পড়া ঠেকাতে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন। এবং যে কোনো মূল্যে বাংলাদেশের জিকা ভাইরাসের প্রবেশ ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস। সংক্রমণ রোধে সীমান্তে নজরদারি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ।
এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SPACES লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।